দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নাইটাসকে শুরুতেই শিরোনাম। যুক্তরাষ্ট্র 2-3 দিন হামলা অব্যাহত রাখলে পূর্ণ মাত্রায় যুদ্ধে জড়াবে ইরান। হুমকি দেশটির জ্যেষ্ঠ উপদেষ্টার, নিরাপদ থাকবে না কোনো সীমান্তই। অনশনরত পরিবেশকর্মী সোনাম ওয়াংচুককে পুলিশের তুলে নিয়ে যাওয়ার ঘটনায় আন্দোলনের নতুন মোড়। এখন মোদির পদত্যাগ চায় ককরোচ জনতা পার্টি। ইউরোপ জুড়ে দাবানলের ভয়াবহ তাণ্ডব। নরওয়ে থেকে স্পেন, আগুনে পুড়ছে বন জঙ্গল, জনপদ। ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে লাখো মানুষ। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। যুক্তরাষ্ট্রকে নতুন আলটিমেটাম দিল ইরান। আর 2 থেকে 3 দিন হামলা অব্যাহত রাখলে পূর্ণ মাত্রার ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করবে তেহরান। নিরাপদ থাকবে না বিশ্বের কোনো রাজনৈতিক সীমান্তই। এমন সময়ে এই হুঁশিয়ারি যখন যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে ইরানে অভিযানের পরিধি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোয় জোরদার হামলা চালিয়ে জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। যুদ্ধবিরতি ভেঙে টানা সপ্তম রাতের মতো ইরানের যুক্তরাষ্ট্রের অভিযান। আক্রান্ত আহবাজ, সিরিক, বুশের, বন্দর আব্বাস সহ মধ্য ও দক্ষিণাঞ্চলের একাধিক শহর। কাশেম আইল্যান্ডেও হয়েছে বোমাবর্ষণ। হরমুজগানে ক্ষতিগ্রস্ত হয়েছে 2টি সেতু, একটি টানেল। হতাহতের ঘটনাও হয়েছে সেখানে। জোরদার পাল্টা জবাব দিয়েছে ইরানও। বুশেহরের নতুন মোতায়েনকৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিতের দাবি করেছে তেহরান। ইরান অনুমোদিত রুট ব্যবহার না করায় হরমুজ প্রণালীতেও হামলার টার্গেট হয়েছে একাধিক নৌযান। কুয়েতে ক্যাম্প উদেইরি ও আলী আল সালেম ঘাঁটিতে হামলার টার্গেট হয়েছে গোলা বারুদের গুদাম ও সেতু। আঘাত হেনেছে জর্ডানের 2 মার্কিন ঘাঁটিতেও। ক্ষতিগ্রস্ত একাধিক ফাইটার জেট ও সামরিক ফুয়েল ট্যাঙ্ক। পাল্টাপাল্টি হামলা জোরদারের মধ্যেই যুক্তরাষ্ট্রকে নতুন আলটিমেটাম দিয়েছে ইরান। আর মাত্র 2 থেকে 3 দিন, এরপরই আরও ভয়ঙ্কর পর্যায়ে প্রবেশ করবে যুদ্ধ। দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসিন রেজাই দিয়েছেন এই হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র যদি আরো 2 থেকে 3 দিন হামলা চালিয়ে যায়, তাহলে আমরা পূর্ণমাত্রার ও ধ্বংসাত্মক আক্রমণের পর্যায়ে প্রবেশ করব। এর অর্থ কি? এর অর্থ হলো ইরান আর শুধু পাল্টা জবাবের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ইরানের আক্রমণাত্মক শক্তির সামনে কোনো রাজনৈতিক সীমান্তই আর নিরাপদ থাকবে না। রাষ্ট্রীয় টেলিভিশন IRIB-কে দেয়া সাক্ষাৎকারে রেজাই বলেন, তারা এখন পর্যন্ত যথেষ্ট সংযম দেখিয়েছে যাতে পুরো মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে না পড়ে। তবে যুদ্ধ চলবে, আলোচনাও চলবে, এই নীতি এখন শেষ। ওয়াশিংটন একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করায় সমঝোতা স্মারক অকার্যকর হয়ে গেছে বলেও মনে করে তেহরান। তাই প্রয়োজনে স্থল বাহিনী সহ অতিরিক্ত সামরিক সক্ষমতা মোতায়েন করবে IRGC। ডরোথি দস্ট্রিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের জেরে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ক্রমাগত হ্রাস পাচ্ছে। গেল 3 সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার সবচেয়ে কম সংখ্যক জাহাজ অতিক্রম করেছে এই প্রণালী দিয়ে। সামুদ্রিক তথ্য বিষয়ক সংস্থা কেপলারের রিপোর্টে দেখা যায় এদিন মাত্র 8টি নৌযান হরমুজ প্রণালী পার করতে সক্ষম হয়, যার মধ্যে ইরান অনুমোদিত রুট ব্যবহার করেছে 7টি জাহাজ। শিগগিরই হরমুজ প্রণালীর অচলাবস্থার অবসান না হলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়বে বলে সতর্কবার্তা আন্তর্জাতিক জ্বালানি সংস্থার। ইরানে চলমান মার্কিন হামলা, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ও নৌ অবরোধ এই পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। সৌদি আরবের মতো কুয়েতও চায় পাকিস্তানি সেনা ও যুদ্ধ বিমান। প্রতিরক্ষা ইস্যুতে 2 দেশের মধ্যে হওয়া বৈঠকে এই ইস্যুতে আলোচনা হয়েছে। সম্প্রতি পাকিস্তানের সাথে প্রতিরক্ষা বিষয়ক বৈঠক হয় কুয়েতের। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায় এই প্রতিরক্ষা বৈঠকে নিজেদের নিরাপত্তা বৃদ্ধি করতে পাকিস্তানের সেনা ও বিমান বাহিনী সহায়তা চায় কুয়েত। এছাড়াও জ্বালানি খাতে সহযোগিতা ও বিনিয়োগের ব্যাপারেও আলোচনা হয় 2 দেশের মধ্যে। এর আগে 2023 সালে যৌথ মহড়া ও প্রশিক্ষণের জন্য ইসলামাবাদের সাথে অস্থায়ী একটি চুক্তি করে দেশটি। মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের জেরে হামলার মুখে পড়ে কুয়েত। আর ভবিষ্যতে এমন বড় আক্রমণ ঠেকাতেই পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তানের সাথে যুদ্ধ করতে মরিয়া মধ্যপ্রাচ্যের দেশটি। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে 14 জন নিহত হয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার ইসরায়েলি হামলায় নিহত এক ফিলিস্তিনির জানাজায় অংশ নিতে নুসইরাতের আহমেদ ইয়াসিন মসজিদের বাইরে ফিলিস্তিনিরা জড়ো হয়েছিল। আর সেখানে তেল আবিব ড্রোন হামলা চালালে 8 জন নিহত হয়। এই হামলায় আহত হয়েছে 20 ফিলিস্তিনি। এছাড়াও গাজায় অন্যান্য এলাকায় অব্যাহত ইসরায়েলি হামলায় একই দিন আরও 6 জনের প্রাণ গেছে। 9 মাস আগে হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি হলেও প্রতিদিনই তা লঙ্ঘন করে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনের নতুন মোড়। অনশনরত পরিবেশকর্মী সোনাম ওয়াংচুককে জোর করে যন্তর মন্তর থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি। এ ঘটনার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পরিবর্তে এখন নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে আলোচিত ককরোচ জনতা পার্টি। আজ থেকে অনশনে বসছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকে। যদিও পুলিশের দাবি, হাইকোর্টের নির্দেশেই চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ওয়াংচুককে। দিল্লির যন্তর মন্তরে হঠাৎ উত্তেজনা। 20 দিন পেরিয়ে যখন 21তম দিনে আলোচিত পরিবেশবিদ ও সমাজকর্মী সোনাম ওয়াংচুকের অনশন, তখন সাদা পোশাকে তাকে জোর করে তুলে নিতে যন্তর মন্তরে পুলিশ। বিক্ষোভকারীদের বাধার মুখে পড়েন তারা, তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। নিরাপত্তা বাহিনীর এমন আচরণে ক্ষোভ ছড়িয়েছে আন্দোলনকারীদের মাঝে। তাদের অভিযোগ, 20 জুলাইয়ের নির্ধারিত পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা রুখে দিতেই গুন্ডার মতো আচরণ করেছে পুলিশ। পুলিশের বেশে থাকা গুন্ডারা গালিগালাজ করতে করতে সোনাম স্যারকে টেনে হিচড়ে নিয়ে যায়। একজন 60 বছর বয়সী মানুষ যিনি টানা 20 দিন ধরে অনশন করছেন, তাকে দিল্লি পুলিশ জোরপূর্বক নিয়ে গেল। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই। এরা আসলে পুলিশ কর্মকর্তা নয়, এরা হলো আরএসএস এর গুন্ডা। প্রতিবাদে শনিবার থেকে অনির্দিষ্টকালের অনশনের ঘোষণা দিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। জানান, এ ঘটনার পর আর শিক্ষামন্ত্রী নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইবেন তারা। তারা যদি মনে করে যে সোনাম স্যারকে সরিয়ে দিলেই এই আন্দোলন শেষ হয়ে যাবে, তবে ভুল করছে। এতদিন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করছিলাম, কিন্তু এই জঘন্য ঘটনার পর এখন নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইব। এদিকে পুলিশের দাবি, আদালতের নির্দেশেই সোনাম ওয়াংচুককে হাসপাতালে নেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো প্রকার বল প্রয়োগ করা হয়নি বলেও দাবি তাদের। হাইকোর্ট के आदेशानुसार চিকিৎসার জন্য সোনাম ওয়াংচুককে এখান থেকে একটি সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মাননীয় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে লাঠিচার্জ বা শক্তি প্রয়োগের কোনো ঘটনা ঘটেনি। সোনাম ওয়াংচুককে জোর করে হাসপাতালে নেওয়ার ঘটনায় বিজেপি সরকারকে তুলোধুনো করছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলো। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গত এক সপ্তাহে ইউক্রেনের বন্দর নগরীতে অন্তত 20টি বড় হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানায় রুশ সেনাবাহিনী। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কিয়েভের গোলাবারুদ ডিপো, জ্বালানি অবকাঠামো, ড্রোন কারখানা। লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে আকাশ ও স্থলভিত্তিক দূরপাল্লায় অস্ত্র ব্যবহার করেছে মস্কো। রাশিয়ার অভ্যন্তরে বেশ কয়েকটি তেল ও জ্বালানি কেন্দ্র লক্ষ্য করে পাল্টা আক্রমণের দাবি করেছে কিয়েভও। তবে ইউক্রেনের এই হামলার 4000-এর বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানায় রুশ বাহিনী। রাশিয়ার ভেতরেই হামলা আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি প্রেসিডেন্ট জেলেনস্কির। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের মধ্যে বিক্ষোভে উত্তাল ইউক্রেন। শুক্রবার রাজধানী কিয়েভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের সামনে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ। এ সময় সেনাপ্রধানকে বরখাস্তের দাবিও জানান আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার না করে সোভিয়েত যুগের কৌশলে যুদ্ধ করছেন সেনাপ্রধান। আর তার অধীনে রাশিয়ার বিরুদ্ধে জয় অসম্ভব বলেও দাবি তাদের। প্রতিরক্ষা মন্ত্রীকে অব্যাহতি দেওয়ার কারণ স্পষ্ট না করলেও জেলেনস্কি জানিয়েছেন সেনাপ্রধানের সাথে তার মত পার্থক্য চরমে পৌঁছেছে। চীন ও রাশিয়ার অর্থনৈতিক চাপ ও নিরাপত্তার হুমকি মোকাবেলায় আলোচনায় বসেছে জার্মানি, ফ্রান্স। শুক্রবার বার্লিন প্যারিসের নিয়মিত যৌথ মন্ত্রিসভার বৈঠক হয়। এ সময় দুই দেশের নেতারা চীনের বাণিজ্যিক নীতি নিয়ে সমালোচনা করেন। উন্নত দেশের তুলনায় 8 গুণেরও বেশি রাষ্ট্রীয় ভর্তুকি দিচ্ছে বেইজিং। আর তাতেই অতিরিক্ত উৎপাদনে ইউরোপের বাজারে অতিরিক্ত চাপ পড়েছে বলে অভিযোগ দুই দেশের। এছাড়াও আঞ্চলিক নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা কমিয়ে আনতে জোর দেয় বার্লিন ও প্যারিস। যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা, দূরপাল্লার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের রূপরেখা তুলে ধরেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্টেস ও ইমানুয়েল ম্যাক্রন।
এক দশকে সপ্তমবারের মতো প্রধানমন্ত্রী বদলাতে যাচ্ছে ইংল্যান্ড। অস্থিতিশীল ব্রিটেনে এবার সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন লেবার পার্টির অ্যান্ডি বার্নহ্যাম। কিং অফ দ্য নর্থ হিসেবে পরিচিত এই নেতার উত্থানের পথ মোটেও মসৃণ ছিল না। ব্যর্থতার দায় নিয়ে লন্ডনের রাজনীতি ছেড়ে একসময় ফিরেছিলেন নিজ এলাকায়। সেখান থেকেই শুরু হয় সাফল্যের যাত্রা। নানা চড়াই উতরাই পেরিয়ে এবার যুক্তরাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনে বসতে যাচ্ছেন লেবার নেতা। যুক্তরাজ্যের রাজনীতিতে একের পর এক নাটকীয় পট পরিবর্তন নতুন কিছু না। গত এক দশকে মোট ৬বার প্রধানমন্ত্রী বদলেছে দেশটি। এবার সপ্তমবারের মতো শপথ নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহাম। ব্রিটেনের রাজনীতিতে অ্যান্ডি বার্নহামের উত্থান রূপকথার চেয়েও কম নয়। তবে ক্ষমতার এই শীর্ষ চূড়ায় পৌঁছানোর পথটা অ্যান্ডি বার্নহামের জন্য মোটেও মসৃণ ছিল না। পার করতে হয়েছে নানা চড়াই উতরাই। ২০০১ সালে মাত্র ৩১ বছর বয়সে প্রথমবার এমপি হয়ে টনি ব্লেয়ারের ক্যাবিনেটে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। তবে ২০১০ ও ১৫ সালে লেবার পার্টির নেতৃত্বে দৌড়ে হেরে অনেকটা নিজেকে গুটিয়ে নেন। ২০১৭ সালে লন্ডনের রাজনীতি ছেড়ে ফিরে যান নিজের চেনা অঞ্চল উত্তর পশ্চিম যুক্তরাজ্যে। অনেকেই সে সময় তার এই সিদ্ধান্তকে রাজনৈতিক ক্যারিয়ারের আত্মহত্যা বলে অভিহিত করেছিল। তবে সেখানেই তার ভাগ্যের চাকা ঘুরে যায়। গ্রেটার ম্যানচেস্টারে নির্বাচিত প্রথম মেয়র হন এই নেতা। লন্ডনের আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বদলে দেন ম্যানচেস্টারের অর্থনীতি ও পরিবহন খাত। তাই গেম অফ থ্রোনস সিরিজের জন স্নোয়ের মতোই মানুষ তাকে ভালোবেসে নাম দেয় কিং অফ দ্য নর্থ। একের পর এক ভুল নীতি ও সিদ্ধান্তে যখন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জনপ্রিয়তা হারাতে থাকে, তখন লেবার পার্টির ত্রাতা হয়ে আসেন অ্যান্ডি বার্নহাম। তবে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বাধা হয়ে দাঁড়ায় ব্রিটিশ আইন। মাসখানেক আগে ম্যাকারফিল্ড এলাকায় উপনির্বাচনে জয়ী হয়ে ফেরেন সংসদে। তার এই জয়ে বিদায় ঘণ্টা বাজে স্টারমারে। পুরো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই লেবার পার্টির সংখ্যাগরিষ্ঠ এমপির সমর্থনে বার্নহামের মাথায় উঠে দলের মুকুট। তবে ব্রেক্সিটের পর থেকে অর্থনৈতিক চাপে দেশটি, একই সাথে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। উত্তরের এই রাজা ব্রিটেনের ভাগ্য বদলাতে কি উদ্যোগ নেন, সেটাই এখন দেখার বিষয়। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। ইউরোপ জুড়ে আরও তীব্র রূপ নিয়েছে দাবানল। আগুনের ভয়াবহতার সাথে লড়ছে নরওয়ে, সুইডেন, ফ্রান্স, স্পেন, পর্তুগাল সহ আরও কয়েকটি দেশ। পুড়ে গেছে লাখ লাখ একর আবাদি জমি, বন, পাহাড়ি এলাকা। বিভিন্ন জায়গায় লোকালয়ে আগুন ছড়িয়েছে, ঘটেছে প্রাণহানিও। চরম ঝুঁকিতে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে হাজার হাজার মানুষ। দাবানলের লেলিহান শিখায় পুড়ছে একের পর এক বন। কয়েকদিন ধরেই ঘন কালো ধোঁয়ায় ঢাকা আকাশ। আগুন ছড়িয়ে পড়েছে লোকালয়ে। খড়কুটোর মতো জ্বলছে কাঠের বাড়ি। পুড়ে ছাই হয়ে যাচ্ছে সাজানো ঘর। নরওয়ের ড্রামেন শহরের সবুজ শ্যামল উপত্যকা এখন এক পোড়া ভূমি। তীব্র বাতাসের তোড়ে দ্রুত গতিতে ছড়াচ্ছে আগুন। হেলিকপ্টার, ওয়াটার বোম্বার ব্যবহার করে অবিরাম ঢালা হচ্ছে পানি। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে শত শত ফায়ার সার্ভিস কর্মী। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে স্থানীয় বাসিন্দারা। আমাদের এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছিল। তাড়াহুড়োয় কেবল খুব প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে ঘর থেকে বেরিয়ে আসি। এরপরে দেখি দাউ দাউ করে জ্বলছে আমার বাড়ির পেছনের অংশ। আমার মেয়ে ফোন করে জানালো অ্যাপার্টমেন্ট ব্লকে আগুন লেগেছে। গিয়ে দেখলাম আগুন অবিশ্বাস্য দ্রুত গতিতে ছড়াচ্ছে। লেলিহান শিখা গ্রাস করেছে একের পর এক বাড়ি। দেখলাম আমার মেয়ের বাড়িটাও চলছে। দাবানলের ভয়াবহতা শুধু নরওয়েতেই সীমাবদ্ধ নয়। ধ্বংসলীলা ছড়িয়ে পড়েছে ইউরোপের উত্তরের বরফ ঘেরা আর্কটিক সার্কেল থেকে শুরু করে দক্ষিণের বাল্টিক সাগরের সীমান্তেও। জ্বলছে অন্তত ৪৪টি এলাকা। বিষাক্ত ধোঁয়া থেকে বাঁচতে ঘরের দরজা জানালা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। প্রচণ্ড গরম ও দীর্ঘস্থায়ী খরার কারণে সারা দেশে দাবানলের সতর্ক বার্তা দিয়েছে সুইডেন। ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেনও। পুড়ে গেছে কয়েক হাজার হেক্টর এলাকা। জীবন বাঁচাতে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে অনেকে। দাবানলের ভয়াবহতার সাথে লড়ছে ফ্রান্স, পর্তুগাল, ব্রাজিল, প্যারাগুয়ে এবং গ্রিস। গরম শুষ্ক আবহাওয়া ও তীব্র হাওয়ায় দ্রুত বনভূমি থেকে লোকালয়ে ছড়িয়েছে আগুন। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ।
কানাডার দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়া ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রে, আর সে কারণে দেশটির উপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি অভিযোগ করেন, কানাডার অবহেলার কারণে তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। দাবি, শত শত দাবানল থেকে আসা কালো ধোঁয়া, নোংরা, দূষিত বাতাসে যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চল ঢেকে গেছে, আর সে কারণেই কানাডার উপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানান তিনি। এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে কথা বলবেন বলেও জানান। অবশ্য পাল্টা জবাবে কানাডা অভিযোগ করেনি, বরং আগুন নেভাতে প্রয়োজনীয় সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। যেমনটি বলছিলাম, কানাডায় আরও ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। পুড়ে গেছে প্রায় 24 লাখ হেক্টরেরও বেশি এলাকা। সক্রিয় 850-র বেশি দাবানল, বেশিরভাগই নিয়ন্ত্রণের বাইরে। কেবল অন্টারিওতেই প্রায় 200 স্থানে আগুন জ্বলছে। প্রদেশটিতে 80টি ওয়াটার বম্বার নিয়ে আগুন নেভাতে কাজ করছে 1.5 শতাধিক ফায়ার সার্ভিস সদস্য। বিষাক্ত কালো ধোঁয়ায় টরন্টো ছেয়ে গেছে। দূষিত শহরের তালিকায় এরই মধ্যে প্রথম স্থানে উঠে এসেছে টরন্টো, আর নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে 1600 মানুষকে। কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলেও। বিষাক্ত বাতাসের কারণে মাস্ক পরার নির্দেশনা দেওয়া হয়েছে বাসিন্দাদের। এই দাবানল নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চেয়েছে কানাডার সরকার। জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপ আমেরিকায় ক্রমেই দাবানলের ভয়াবহতা বাড়ছে বলছেন বিশেষজ্ঞরা। চীনে ভয়াবহ ভূমিধসে কমপক্ষে 8 জনের প্রাণ গেছে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর চংকংয়ে শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। এতে বেশ কিছু আবাসিক ভবন মাটির নিচে চাপা পড়েছে। মাটির নিচ থেকে 10 জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থাই আশঙ্কাজনক। এখনও অন্তত 34 জন নিখোঁজ। উদ্ধার কাজ চালাচ্ছেন 8 শতাধিক উদ্ধারকর্মী। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 1100 জনের বেশি মানুষকে। 1 কিলোমিটারের এলাকার মধ্যে বিদ্যুৎ, গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এই বৈরী আবহাওয়ার কারণে আবারও ভূমিধসের শঙ্কা স্থানীয় কর্তৃপক্ষের। বিলাসবহুল প্রমোত্তরিতে ভেনিস সফরে গিয়ে তোপের মুখে পড়েছেন ইতালিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধে অস্থিতিশীল জ্বালানি তেল সহ অন্যান্য পণ্যের বাজার, যার বিরূপ প্রভাব পড়েছে ইতালির মানুষের জনজীবনেও। আর এমন পরিস্থিতিতে মার্কিন রাষ্ট্রদূতের এই বিলাসী কর্মকাণ্ড মেনে নিতে পারছে না ভেনিসবাসী। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের বিদেশ নীতির বিরুদ্ধেও ব্যাপক বিক্ষোভ হয়েছে। আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হয়েছে পুলিশের। পুলিশ জনতার সংঘর্ষের এই দৃশ্য ইতালির পর্যটন নগরী ভেনিসের। যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভে তৈরি হয় এই উত্তপ্ত পরিস্থিতির। ভেনিসবাসীর ক্ষোভের মূল কারণ মূলত দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টিলম্যানের বিলাসী কর্মকাণ্ডে। $45 কোটি মূল্যের বিলাসবহুল প্রমোদ তৈরি নিয়ে ভেনিসে গিয়ে জনরোষের জন্ম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এই ধনকুব। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে নানামুখী চাপে বিশ্ব অর্থনীতি। একদিকে অস্থিতিশীল জ্বালানি তেলের বাজার, অন্যদিকে বেড়েছে নিত্যপণ্যের দামও। এমন পরিস্থিতিতে মার্কিন রাষ্ট্রদূতের বিলাসী সফর মেনে নিতে পারছেন না ভেনিসবাসী। এছাড়া ট্রাম্পের পররাষ্ট্র ও অভিবাসন নীতি নিয়েও ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। সরব গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধেও। আমরা ট্রাম্প প্রশাসনের যুদ্ধবাজ রাজনীতি ও ইরানের উপর মার্কিন হামলারও বিরোধী, যার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ভেনিসে সাধারণ মানুষ যখন মাসের শেষ দিনগুলো পার করতে হিমশিম খাচ্ছে, তখন এই বিলাসবহুল প্রমোত্তরই আমাদের গালে চপেটাঘাতের শামিল। আমাদের বাড়িঘর, সুযোগ সুবিধা কেড়ে নিয়ে এই শহরটাকে ধনকুবেরদের কাছে বেচে দেওয়া হচ্ছে, অথচ এই শহরটা যে বিক্রির জন্য নয়। এছাড়া অতিরিক্ত পর্যটনের চাপে ভেনিসে জীবনযাত্রার ব্যয় ব্যাপক বৃদ্ধি পাওয়ায় টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে স্থানীয়দের জন্য। বেড়েছে পরিবেশ দূষণ। বাধ্য হয়ে ঘরবাড়ি বিক্রি করে অন্য শহরে পাড়ি জমাচ্ছেন অনেকেই। এর আগে ধনকুবের জেফ বেজোসের বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়েছিল শহরটি। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। পেরুতে 500 মিটার গভীর খাদে বাস পড়ে কমপক্ষে 14 জনের প্রাণ গেছে, 5 জন আহত হয়েছে। কাজামার্কা অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে, আর খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। তবে অতি গভীর ও আলো স্বল্পতার কারণে ব্যাহত হয় উদ্ধার কাজ। কর্তৃপক্ষ জানিয়েছে, সব ভুক্তভোগীকে উদ্ধার না করা পর্যন্ত তল্লাশি চালিয়ে যাবে ফায়ার সার্ভিস। দুর্ঘটনায় নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। কঙ্গোর ঘন বনাঞ্চলে কমলা ঠোঁটের বানর খুঁজে পেয়েছে একদল বিজ্ঞানী, এবং এটি নতুন একটি প্রজাতি যার নাম দেওয়া হয়েছে কলোবাস কঙ্গুয়েন্সিস। প্রায় 1 দশক ধরে গবেষকদের সাথে
লুকোচুরি খেলা চলছিল এই বানরগুলোর। অদ্ভুত চেহারার প্রাণীটি অবশেষে ক্যামেরায় ধরা দিয়েছে। আফ্রিকায় গেল ৭৫ বছরে খুঁজে পাওয়া বানরের পঞ্চম নতুন প্রজাতি এটি। গাছের মগডালে উকি দিচ্ছে অদ্ভুত চেহারার একটি বানর। আশপাশের শব্দ ছাপিয়ে শোনা যাচ্ছে কণ্ঠ। কঙ্গোর গহীন বনে এমনই এক প্রাণীর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। স্থানীয়রা এদের চেনে লিকুয়েলি নামে। ২০০৮ সালে প্রথমবার দেখা যায় তাদের। তখন অস্পষ্ট এক ছবি ছাড়া আর কিছু ছিল না অস্তিত্ব প্রমাণে। এর বছর দশেক পরে প্রাণীটি আবারও নজরে এলে নড়ে চড়ে বসেন গবেষকেরা। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে বিজ্ঞানীদের ক্যামেরায় ধরা পড়ে প্রাণীগুলো। বানরগুলোর বিশেষ আকর্ষণ এর ঠোঁট। বিজ্ঞানীদের ধারণা এর উজ্জ্বল ও বিশেষ বর্ণের ঠোঁট মূলত দলের সদস্যদের চিনতে বা সঙ্গী আকর্ষণে সাহায্য করে। যে নতুন প্রজাতির বানরটিকে শনাক্ত করেছি সেটি আসলে এক ধরনের কোলোবাস বানর। এরা কঙ্গো অববাহিকার বনাঞ্চলের একেবারে ওপরের স্তরে বা গাছের চূড়ায় বসবাস করে। এটি সত্যিই এক অসাধারণ প্রাণী। এদের সারা শরীরে কুচকুচে কালো লোমে ঢাকা, তবে মুখের চারপাশে কমলা ঘেঁষা ঘিয়ে রঙের এক সীমারেখা রয়েছে, যা ডাকার সময় এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করে। বিভিন্ন অডিও, ছবি ও ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে এটি বানরের সম্পূর্ণ নতুন প্রজাতি। সম্প্রতি এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে বিখ্যাত PLOS I বিজ্ঞান সাময়িকীতে। তবে বানরগুলোর বিচরণ ক্ষেত্র মাত্র ১৭০০ বর্গ কিলোমিটার। কঙ্গোর লোমামি নদীর তীরবর্তী এই অঞ্চল ছাড়া বিশ্বের আর কোথাও এদের অস্তিত্ব নেই, অর্থাৎ বিপন্ন হয়ে যাওয়ার ঝুঁকিতে আছে প্রাণীটি। বিচরণ ক্ষেত্রের আয়তন দেখে বোঝা যাচ্ছে এটি ছোট পরিসরের একটি প্রজাতি। এ ধরনের প্রাণীর জন্য যা খুবই সামান্য। সংরক্ষণের ক্ষেত্রে কোনো প্রজাতিকে টিকিয়ে রাখার অন্যতম উপায় একাধিক বাসস্থান গড়ে তোলা, কিন্তু এদের ক্ষেত্রে আমরা কেবল একটিই দেখতে পাচ্ছি, যার মানে এই দলটির কোনো ক্ষতি হলে প্রজাতিটি চিরতরে হারিয়ে যেতে পারে। নতুন প্রজাতির এই বানরগুলো খুবই লাজুক। দীর্ঘদিন ধরে বসবাস করলেও আশপাশের গ্রামের বেশিরভাগ বাসিন্দাই এদের দেখতে পায়নি। তবে স্থানীয়ভাবে মাংসের জন্য শিকার হওয়ায় মোটেও নিরাপদ নয় শান্ত এই প্রাণীর ভবিষ্যৎ। অনিক রহমান, যমুনা নিউজ। আর এই ছিল যমুনা আইডেস্কের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।